পশ্চিমবঙ্গের একদম উত্তরে, যেখানে পাহাড় আর সমতল এসে মেশে, ঠিক সেখানেই এই জায়গাটা। আসুন আজ আমরা ফাঁসি দেওয়ার মাটির স্পন্দনটা একটু বোঝার চেষ্টা করি। ডেটা আর মানুষের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এখানকার রাজনৈতিক অর্থনীতির একটা গভীর বিশ্লেষণ করা যাক। নামটা হল ফাঁসি দেওয়া। চা বাগান, আদিবাসী জনপদ আর মহানন্দা নদী দিয়ে ঘেরা একটা এলাকা। এখানকার বাতাসে শুধু চায়ের গন্ধ ভাসে না, মিশে আছে অনেক না বলা কথা আর মানুষের গভীর আকাঙ্ক্ষা। আমাদের আজকের এই বিশ্লেষণ সেই সব আকাঙ্ক্ষাকেই সংখ্যা আর তথ্যের মাধ্যমে তুলে ধরার একটা প্রচেষ্টা। এখানকার সামাজিক বুননটা যদি দেখেন, তাহলে দেখবেন প্রায় ৩০% মানুষ তপশিলি জাতি আর ৩০% তপশিলি উপজাতির, যার মধ্যে সাঁওতাল সম্প্রদায়ের সংখ্যাই বেশি। আর ঠিক এই কারণেই এই আসনটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এখানকার অর্থনীতি মূলত কৃষি আর চা বাগানের ওপরেই দাঁড়িয়ে আছে। এই যে সংখ্যাগুলো দেখছেন, এগুলো কিন্তু শুধু কয়েকটা পরিসংখ্যান নয়, এগুলো এখানকার মানুষের পরিচয়, তাদের জীবনযাত্রা আর সংগ্রামের গল্প বলে। ফাঁসি দেওয়ার মানুষ যে রাজনৈতিকভাবে কতটা সচেতন তার সবচেয়ে বড় প্রমাণ হল ভোটের হার। এই স্লাইডটা দেখুন, ২০১৬ সালে প্রায় ৮৮% আর ২০২১-এ ৮৬%-এরও বেশি ভোট পড়েছে। এত বিপুল সংখ্যায় ভোট দেওয়া কিন্তু শুধু একটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নয়, এটা আসলে একটা খুব জোরালো বার্তা। এখানকার মানুষ কথা বলতে চায়, তারা চায় তাদের কথা যেন মন দিয়ে শোনা হয়। কিন্তু এই বিপুল অংশগ্রহণ একটা গভীর টানাপোড়েনেরও ইঙ্গিত দেয়। যখন এত মানুষ ভোট দিতে এসে এগিয়ে আসে, তখন বুঝতে হবে যে সিস্টেমের ভেতরে কোথাও একটা বড় সমস্যা তৈরি হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, বিশেষ করে ভালো পরিকাঠামোর অভাব আর তরুণ প্রজন্মের মধ্যে বেকারত্ব, এইগুলোই সেই টানাপোড়েনের আসল কারণ। মানুষ একটা পরিবর্তন চাইছিল। চলুন তাহলে আরও একটু গভীরে যাওয়া যাক। ২০২১ সালের নির্বাচনের ফলাফল থেকে আমরা ঠিক কী সংকেত পাই? সংখ্যাগুলো আমাদের কি বলছে? এই বিশ্লেষণের মূল প্রশ্নটাই হল, ২০২১ সালের এই রায়টা ঠিক কিসের রায় ছিল? ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র ১৮%। এই সংখ্যাটা একটু মনে রাখবেন, কারণ এর পরের ছবিটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আর এই দেখুন, ২০২১ সালে এসে সেই ভোট শেয়ার ১৮% থেকে এক লাফে বেড়ে দাঁড়াল প্রায় ৫১%। ভাবুন একবার, কি সাংঘাতিক একটা পরিবর্তন! মাত্র ৫ বছরে ভোটে এমন একটা বিশাল লাফ একটা বড় রহস্য তৈরি করে। এই পরিবর্তনটা কেন হলো, কিভাবে হলো, সেটাই আমাদের বুঝতে হবে। এখানে ২০২১ সালের পুরো ছবিটা একদম পরিষ্কার। বিজেপি পেয়েছে ১,০৫,৬৫১টা ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৭,৯৪০টা, আর কংগ্রেস, যারা ২০১৬ সালে জিতেছিল, তারা নেমে এসেছে মাত্র ১২,৮১৫ ভোটে। সংখ্যাগুলো থেকেই স্পষ্ট যে জয়টা শুধু বড় নয়, এটা একটা নির্ণায়ক রায়। আগের বিজয়ীর ভোটের ভিতটাই যেন ধসে গেছে। তাহলে এই জয়ের ফর্মুলাটা ঠিক কী ছিল? এটা ছিল, বলতে পারেন, একটা দ্বৈত পরিচয়ের দারুণ মিশ্রণ। একদিকে প্রার্থী ছিলেন একেবারে মাটির মানুষ, সাঁওতাল সম্প্রদায়ের একজন স্থানীয় আদিবাসী নেতা, আর অন্যদিকে তার পেছনে ছিল দিল্লির শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের ভরসা। এই মাটি আর দিল্লির মেলবন্ধনটাই ভোটারদের কাছে একটা খুব শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছিল। সুতরাং এই ভোটটা ছিল আসলে একটা ব্যবস্থার বিরুদ্ধে রায়, এমন একটা সিস্টেমের বিরুদ্ধে যেখান থেকে পরিষেবা পেতে গেলে মানুষকে মূল্য চোকাতে হতো। মানুষ এমন একটা ব্যবস্থার পক্ষে রায় দিয়েছে যা সরাসরি পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই ধরনের ম্যান্ডেট কিন্তু বেশ ভঙ্গুর হয়, কারণ এটা টিকে থাকে অনেক প্রতিশ্রুতির উপর, যা এখনও পূরণ করা বাকি। দেখুন, আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা দিয়েছে, আর ভোট দেওয়াটা সেটা তো শুধু একটা বোতাম টেপা নয়। যখন লক্ষ লক্ষ মানুষ তাদের ভোটের মাধ্যমে কথা বলে, তখন সেটা একটা পাবলিক স্পিচ বা জনগণের বক্তব্য হয়ে ওঠে, আর তার সাথে জড়িয়ে থাকে একটা বিরাট দায়িত্ব। এই রায় শুধু একটা দলের জয় বা হার নয়, এটা মানুষের সম্মিলিত কণ্ঠস্বর, যা সম্মান আর মনোযোগ দাবি করে। আচ্ছা, তো এই যে এত অসন্তোষ, এর কারণগুলো ঠিক কী ছিল? কেন মানুষ পরিবর্তনের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছিল? চলুন এবার সেই পদ্ধতিগত ব্যর্থতা আর মানুষের জমে থাকা রাগের কারণগুলো এক এক করে বিশ্লেষণ করি। মানুষের রাগের একটা মস্ত বড় কারণ ছিল এই কাটমানি। ভাবুন, যে সুবিধাগুলো তাদের সাংবিধানিক অধিকার, সেগুলো পাওয়ার জন্যই তাদের ঘুষ দিতে হচ্ছিল। এই ব্যাপারটা সাধারণ মানুষের মনে একটা গভীর ক্ষোভ আর প্রতারণার অনুভূতি তৈরি করেছিল। তাদের মনে হচ্ছিল যে তাদের নিজেদের টাকা দিয়েই তাদের অধিকার কিনতে হচ্ছে। এর সাথে যোগ হল শিক্ষক নিয়োগ দুর্নীতি বা এসএসসি স্ক্যাম, যেখানে প্রায় ২৫,০০০-এরও বেশি চাকরি বাতিল হয়ে গেল।
এই ঘটনাটা বেকার যুবক যুবতীদের মনে একটা সাংঘাতিক আঘাত করেছিল। তাদের মনে হচ্ছিল একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেম তাদের ভবিষ্যৎটাই চুরি হয়ে নিচ্ছে। এটা শুধু একটা দুর্নীতি ছিল না, এটা ছিল তরুণ প্রজন্মের সঙ্গে একটা সরাসরি বিশ্বাসঘাতকতা। শুধু তো বড় দুর্নীতি নয়, মানুষের দৈনন্দিন জীবনেও ছোট ছোট অনেক সমস্যা জমতে জমতে ক্ষোভের পাহাড় তৈরি করেছিল। যেমন নির্বাচনের পরের হিংসার ভয়, বন্যাত্রাণের টাকা চুরির অভিযোগ, রেশনে খারাপ মানের চাল পাওয়া, আর ভাঙাচোরা রাস্তার কারণে রোজকার দুর্ঘটনা। এই সব কিছু মিলে মানুষের বিশ্বাসটাকে যেন ক্ষয় করে দিচ্ছিল। তো এই যে এত ক্ষোভ, এত জন অসন্তোষ, এটাকে একটা রাজনৈতিক শক্তিতে বদলে ফেলার কৌশলটা ঠিক কী ছিল? এবার আমরা সেই কৌশলগুলোই দেখব। সমস্যা তো ছিলই, কিন্তু সেই সমস্যাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে একটা নির্বাচনী জয় নিশ্চিত করা হলো, সেটাই এখনকার আলোচনার বিষয়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। 2016তে ভোটটা কেমন ভাগাভাগি হয়ে গিয়েছিল। কংগ্রেস জিতেছিল, তৃণমূল খুব কাছে ছিল, আর বিজেপি ছিল অনেক দূরে। কিন্তু 2021-এ এসে খেলাটা পুরো ঘুরে গেল। লড়াইটা হয়ে গেল মূলত দ্বিমুখী। বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় আনতে সফল হল, যার মধ্যে কংগ্রেসের পুরনো ভোট ব্যাঙ্কও ছিল। ভোটের এই একত্রীকরণ বা কনসলিডেশনই ছিল জয়ের অন্যতম প্রধান কারণ। তাদের প্রচারের কৌশলটা ছিল বলতে পারেন চতুর্মুখী। একদিকে শিবের মতো আগ্রাসী রূপ, যেখানে জনসভা থেকে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে জোরালো আক্রমণ করা হয়েছে। অন্যদিকে বিষ্ণুর মতো স্থিতিশীলতার আশ্বাস, যেখানে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলো যেমন পিএম কিষাণ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আবার ব্রহ্মার মতো নতুনত্বের প্রতীক হিসাবে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ডেটা অ্যানালিটিক্স। আর সব শেষে মা দুর্গার মতো সুরক্ষার প্রতীক হয়ে নারী সুরক্ষা আর নিরাপত্তার গ্যারেন্টি দেওয়া হয়েছে। এই বহুমুখী কৌশলটা বিভিন্ন ধরনের ভোটারকে কাছে টানতে সাহায্য করেছিল। নির্বাচন জেতা তো একটা পর্ব, আসল কাজ তো শুরু হয় তারপর। প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দেওয়া। চলুন দেখি ডেটা ভিত্তিক বিশ্লেষণকে কাজে লাগিয়ে কিভাবে একটা নির্দিষ্ট উন্নয়নের ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করা যেতে পারে, যা মানুষের ক্ষোভের মূল কারণগুলোকে সমাধান করবে। তথ্য বিশ্লেষণ করে 3টে মূল প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে। 1. ফাঁসি দেওয়া থেকে খড়িবাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন, যাতে সারা বছর যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে। 2. মহানন্দা নদীর বাঁধ মজবুত করা, যাতে বন্যা থেকে চাষের জমি বাঁচানো যায়। আর 3. ফাঁসি দেওয়া বাজারে একটা আদিবাসী স্কিল অ্যান্ড বিজনেস পার্ক তৈরি করা, যা স্থানীয় কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। আর এগুলো শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয়, এর পেছনে একটা নক্কার আর্থিক পরিকল্পনাও আছে। যেমন দেখুন, রাস্তার জন্য প্রায় 50 কোটি টাকা, বাঁধের জন্য 40 কোটি, আর স্কিল পার্কের জন্য 30 কোটি টাকা, মানে মোট 120 কোটি টাকার বিনিয়োগের একটা রূপরেখা। এই সংখ্যাগুলোই কিন্তু প্রতিশ্রুতিকে বাস্তব চেহারা দেয়। আজকের যুগে ডেটা বা তথ্যই কিন্তু আসল শক্তি, কিন্তু এই শক্তি ব্যবহার করার সময় বিশ্বাসটা সবচেয়ে জরুরি। এর মানে হল মানুষের তথ্য নেওয়ার আগে তাদের অনুমতি নিতে হবে, আর যে নির্দিষ্ট কাজের জন্য তথ্য নেওয়া হচ্ছে ঠিক সেই কাজেই তা ব্যবহার করতে হবে। এর একমাত্র উদ্দেশ্য হবে মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। ভরসামন্দ শাসনের এটাই তো ভিত্তি। সবশেষে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, রাজনীতি বা প্রশাসনে আসল মুদ্রা কিন্তু টাকা নয়, বিশ্বাস। নির্বাচনে পাওয়া রায় বা ম্যান্ডেট কোনো চিরস্থায়ী অধিকার নয়, এটা একটা পরীক্ষামূলক সময়। মানুষ 5 বছরের জন্য বিশ্বাস করে যে দায়িত্ব দেয়, সেই বিশ্বাসের মর্যাদা রাখাই হল আসল পরীক্ষা। তাহলে আমাদের শেষ প্রশ্নটা এখানেই, যখন ডেটা মাটির কথা শুনতে শুরু করে, যখন সংখ্যাগুলো মানুষের দুঃখ কষ্টের ভাষা বুঝতে পারে, তখন কি এই ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগানো সম্ভব? ফাঁসি দেওয়ার এই রায় আমাদের সবাইকে এই প্রশ্নটার উত্তর ভাবতে বাধ্য করছে। এটাই ভাবার বিষয়।